ঈদযাত্রায় নেই চিরচেনা ভোগান্তি, সড়ক রেল নৌপথে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভাড়াও বেশি নিতেছে, 550 জায়গায় 850 1000 টাকা দাম। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে। ছুটিতে ফাঁকা রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা। নতুন বাংলাদেশ গঠনের পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে চীনের বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার। We must lay the foundation for a new civilization, a self-preserving and self-reinforcing society. We must create a world of 3.0. এনসিপির ভোটারের ন্যূনতম বয়সসীমা 16 করার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত। আন্তর্জাতিক আইন সহ বেশ কিছু প্রতিবন্ধকতা খতিয়ে দেখার আহ্বান সংশ্লিষ্টদের। সাইকোলজিক্যালি 16 বছরের একটা ছেলে বা মেয়ে cannot take the right decision. চানখারপুলের গণহত্যা মামলায় তদন্ত সংস্থার খসড়া রিপোর্ট প্রসিকিউশনে। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 28 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। ধানমন্ডিতে অভিযানের নামে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 6 র্যাব ম্যাজিস্ট্রেট। সাংবাদিক নামধারী ডাকাত দলের সবাই দিয়েছিল ভুয়া পরিচয়। র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী স্লোগান দেয়া তুর্কি শিক্ষার্থীকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ। ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা বিক্ষোভকারীদের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটি শুরুর আগেই ছড়িয়েছে উৎসবের আমেজ। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। সড়ক ও রেলপথে নেই বাড়তি চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ রেল সেবা দেওয়া হচ্ছে। এছাড়া সড়ক পথে যাত্রী সেবা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় এড়াতে কঠোর অবস্থানে র্যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন র্যাব 4-এর অধিনায়ক। আজ শেষ কর্মদিবস। এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে মানুষ। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যে। স্বজনদের সাথে উৎসব উদযাপনে রেলপথে বাড়ির পথ ধরেছেন অনেকেই। না, ট্রেনের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, আর শিডিউল বিপর্যয় নেই বললেই চলে। এখন এই মধ্যে পিতামাতা, নানা নানি, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ, এই তো এতটুকুই। অনেক বেশি ভালো লাগছে। থাকার প্ল্যান অনেক দিনই আছে, প্রায় 10-12 দিনের মতো থাকবো। এবার ঈদের সঙ্গে নতুন করে একটা আনন্দ যোগ হয়ে গেছে। বাসায় 2টা বিয়ে খাবো, এই জন্য আর স্থির থাকতে পারতেছি। যাত্রীচাপ অনুযায়ী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এবারের ঈদেও। ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার 70টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাচ্ছন্দ্য যাত্রার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও, যা রাজধানীর বিমানবন্দর স্টেশনেও গ্রহণ করা হয়েছে। আর সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে। এদিকে ঈদ যাত্রায় সড়ক পথে চোখে পড়ার মতো ভিড় ছিল না। গাবতলী বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক কম, কাউন্টারগুলোও নেই চিরচেনা ব্যস্ততা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় যাতে বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় না পড়তে হয়, সে কারণে বাসস্ট্যান্ড এলাকায় 24টি টহল টিম কাজ করছে। বড় শপিং মলেও এই টহল টিম কাজ করবে। এছাড়া অজ্ঞান পার্টি, ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা। 3টি স্তরে নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা করেছি। প্রথম স্তরে মূলত বাস স্ট্যান্ড এবং যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সে সকল স্থাপনাগুলোতে
এবং এর আশেপাশে আমাদের 24টি পেট্রোল রাউন্ড দ্য ক্লক টহল কার্যক্রম পরিচালনা করছে। দ্বিতীয় স্তরে বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলো আছে যেখানে ছিনতাই কিংবা অজ্ঞানপাটি মলমপাটি এ ধরনের গ্রুপগুলো সক্রিয়, সে সকল এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত। ঈদে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি সাধ্যমতো লক করে যাওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক। আমাদের যে আবাসস্থল আছে ঢাকাতে, আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ, কিছু পয়েন্টে জটলা থাকলেও নেই যানজটের ভোগান্তি। স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। কাল থেকে শুরু হচ্ছে টানা 9 দিনের ছুটি, তাই আজ অফিস ছুটির পর ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও কালিয়াকৈর বাজার পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা তৈরি হচ্ছে। ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও নেই যানজট। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এদিকে বরাবরের মতো এবারও ঈদ যাত্রায় বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরমুখো মানুষের। এখন হচ্ছে খুব মজা লাগছে। আমরা 1 বছর পর বাড়ি যাচ্ছি, দাদুর সাথে ঈদ করবো। কুষ্টিয়ায় যাবো, মানে গাড়ি পাইতেছি না, গাড়ির সমস্যা তো তার জন্য ভাড়াও বেশি নিতেছি। 550 জায়গায় 850 1000 টাকা দাম চাই। ভাড়া 500-600 জায়গায় 1000 চাইতেছে। কাউন্টার বন্ধ, এখানে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ভাড়া বেশি যাচ্ছে, তাই জন্য আমাদের অসুবিধা হচ্ছে। যদি কাউন্টার খোলা থাকতো তাহলে আমরা সুবিধা মতো বাড়িতে পৌঁছাতে পারতাম। দর্শক, ঈদ যাত্রার খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই গাজীপুরের খবর জানবো হোসাইন আলী বাবুর কাছ থেকে। বাবু, শেষ কর্মদিবসে এখনো অফিস ছুটি হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, ঠিক এই মুহূর্তে মহাসড়কের চিত্র কেমন দেখছেন? সকাল থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি। সকালে কিছুটা চাপ থাকলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পুরোপুরি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে গাড়ির চাপ এবং যাত্রীদের চাপ কিন্তু বেড়ে গিয়েছে। আজকে অফিস আদালতের শেষ সময় আসলে দুপুরে 12টার পর থেকে আসলে তারা ঘর থেকে বের হচ্ছেন এবং গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে। প্রায় 2000 শিল্প কারখানাতে 22 লাখের উপরে শ্রমিক কাজ করেন। আজকে কিন্তু কিছুক্ষণ পরেই আসলে শিল্প কারখানাগুলো ছুটি হবে। তারপরে কিন্তু গাজীপুরে যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে একদম মানুষের ঢল যেমন পড়বে তেমন গাড়ির চাপও বাড়বে। এখন দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে, দীর্ঘতিতে গাড়িতে উঠছে। বরাবরের মতো কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া এবং যে ভোগান্তি, সেটা কিন্তু তারা অভিযোগ করে যাচ্ছেন। তার পাশাপাশি আরেকটি ভোগান্তি যোগ হয়েছে, সেটি হচ্ছে যে কাউন্টার বন্ধ থাকার কারণে সেই কাউন্টারে টিকিট পাচ্ছে না। টিকিট না থাকার কারণে তারা গাড়িতে উঠতে পারছে না। যেসব গাড়িগুলো আসছে সেই সব গাড়িতে আসলে কাউন্টারের টিকিটে যে ভাড়া নির্ধারিত ভাড়া, তার চেয়ে অতিরিক্ত ভাড়া যাচ্ছে সেসব গাড়িগুলো। এই অভিযোগগুলো করছে। তারা যেটা বলছে যে কাউন্টার বন্ধ থাকার কারণে আমাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং আমাদের ঘন্টার পর ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। তার পাশাপাশি তারা যেটা বলছেন যে কাউন্টার খুলে দেওয়া হলে যে আমাদের অপেক্ষা এবং দীর্ঘ সময় বসে থাকা এবং বাড়তি ভাড়া সেটা গুনতে হবে না। সে বিষয়ে আসলে পুলিশের সাথে কথা বলা হয়েছে। পুলিশ বলছে যে কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে যাত্রীদের উপস্থিতি বেশি থাকে, গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলে, যার কারণে বিভিন্ন ধরনের জটলা সৃষ্টি হয়, গ্যাদারিং সৃষ্টি হয়, তার জন্য আসলে এই কাউন্টারগুলো বন্ধ করা যায়। বাবু, ধন্যবাদ আপনাকে। একটু নৌপথের খবর জেনে নিতে চাই। পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছেন বিএম খোরশেদ। খোরশেদ, নৌপথে চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে? শাওন, আমি পাটুরিয়া লঞ্চ ঘাটে রয়েছে এই মুহূর্তে। সকাল থেকে আমি পাটুরিয়া এবং আরিচা ঘাটের আসলে যে ঈদে যে ঘরমুখো মানুষের যে পারাপার, সেই পারাপারের খবর জানাচ্ছিলাম। পারাপারের খবর, এই নৌপথে আসলে যারা সকাল থেকে পার হচ্ছেন তারা আসলে স্বাচ্ছন্দ্য নিয়েই আসলে স্বস্তি নিয়ে আসলে তারা কিন্তু ঘাট কিন্তু পার হতে পারছেন। কারণ আমরা বেলা বাড়ার সাথে সাথে যাত্রী যানবাহনের চাপ কিছুটা বাড়তে দেখলেও এইখানে কিন্তু যানজট বা দুর্ভোগ যে ভোগান্তি, সেই চিত্রটি কিন্তু আসলে দেখছি না। কারণ 17টি ফেরি রয়েছে, 32টি লঞ্চ রয়েছে, সেগুলো দিয়ে আসলে যাত্রী যানবাহন যারাই আসছে, যেগুলো আসছে সেগুলো কিন্তু আসলে খুব সহজেই কিন্তু পারাপার হতে পারছে। এবং নৌ নিরাপত্তায় আমরা এখানে দেখছি যে বিভিন্ন সংস্থাগুলো কাজ করছে, বিশেষ করে নৌ পুলিশ রয়েছে, বিআরডব্লিউটিএ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, তারা কিন্তু আসলে যাত্রী নিরাপত্তা কাজ করছে। একইভাবে ফেরিঘাটেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং যানবাহনগুলো যেগুলো আসছে
সেগুলো একটা সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে ফেরিতে কিন্তু উঠতে পারছে এবং যাত্রীদেরও। এবং এইবার এখন পর্যন্ত আমরা আসলে অতিরিক্ত ভাড়ার বিষয়ে আসলে কোনো অভিযোগ পাইনি, যাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের ভোগান্তির খবরও কিন্তু নাই। এবং যাত্রীদের সাথে আমার অনেকের সাথে আসলে কথা হয়েছে, তারা স্বস্তি প্রকাশ করেছেন যে তারা এই যে ঘরমুখ প্রিয়জনদের সাথে ঈদ করতে যে তারা রাজধানী ছেড়ে যে গ্রামে যাচ্ছে, তারা এই পথে যে ভোগান্তি ছাড়াই যেতে পারছে। তারা আশা করছে যে কাল থেকে যেহেতু লম্বা ছুটি, 9 দিনের একটি ছুটি শুরু হবে, যাত্রী যানবাহনের চাপ বাড়বে, তারা আশা করছেন যে কালকে থেকে যারা আসলে আবার ঘরমুখী হবে তারাও যেন একইভাবে যেন নিরাপদে স্বাচ্ছন্দ্য নিয়ে আসলে ফেরি বা নৌপথ যেন পার হতে পারে। খুরশেদ, ধন্যবাদ আপনাকে। এবার ঈদের দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকায় থাকবেন, তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তারা অ্যালার্ট থাকবে। বিভিন্ন টার্মিনাল সহ এই যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। জানান, পুলিশ সহ সব বাহিনী সতর্ক থাকার পাশাপাশি স্বাভাবিক থাকবে থানাগুলোর কার্যক্রম। আমরা বিশেষ পরিকরে ইউনিয়ন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। নতুন বাংলাদেশ গড়তে নানা চ্যালেঞ্জ থাকলেও কাজ করে যাচ্ছে সরকার। জনগণের আস্থা ফেরাতে চলছে সংস্কার কার্যক্রম। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়াকে ঐক্যবদ্ধ হয়ে বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেন ডক্টর ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025, যেখানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল 9:30টায় বক্তব্য রাখেন তিনি। ডক্টর ইউনূস বলেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাংলাদেশে বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতির ব্যাপারে কথা বলেন তিনি। জোর দেন একতাবদ্ধ হয়ে এশিয়ায় বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তোলার উপর। The world witnessed a people united against oppression and corruption. As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. অন্তর্বর্তী সরকার প্রধান কথা বলেন খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে। দাবি করেন, বর্তমানে এমন এক অর্থনৈতিক কাঠামোর অনুসরণ করা হচ্ছে যা ভোগবাদকে উৎসাহিত করে। আহ্বান জানান টেকসই অর্থনৈতিক মডেল অনুসরণের, যা মুনাফার চেয়ে মানুষ ও প্রকৃতিকে প্রাধান্য দেবে। The dominant economic model thrives on limitless consumption. It justifies over-extraction of resources and environmental degradation. প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তনশীল বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। জোর দেন একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির ব্যাপারে, যা অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. The destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. সম্মেলনের মাঝে অনুষ্ঠিত হয় সাইডলাইন বৈঠক। বিডা চেয়ারম্যানের সাথে চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের প্রেসিডেন্ট চেন সিচেং এর একটি সাইডলাইন বৈঠক হয়। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনানের বোয়াও গেস্ট হাউসে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সাইডলাইন বৈঠক হয় চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউর সাথে। তিনি জানান, ব্যাংকটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরে সাহায্য করবে। ব্যাংকটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। চীন ও পশ্চিমা উৎপাদনকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশকে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার ব্যাপারে জোর দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কৌশলগত অবস্থান ও দক্ষ মানব সম্পদ থাকায় বাংলাদেশ হতে পারে আরেকটি উৎপাদন কেন্দ্র। শীর্ষ চীনা বেসরকারি উৎপাদনকারীদের জন্য বাণিজ্য করিডোর গড়ে তোলা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। তানভীর মৌসুম, যমুনা নিউজ। চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বোয়া ফারাক ফর এশিয়া বার্ষিক সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাপরিচালকের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এছাড়া বৈঠক করেন বিএফএ চেয়ারম্যান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন চান। এছাড়া সাক্ষাৎ করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচুকের সাথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে নির্বাচনের ফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়ের করা মামলার রায় আজ। বিচারিক আদালতে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাব তার কাছে। রাব্বি, মামলার যুক্তিতর্কে কি উপস্থাপন করা হয়েছিল, রায়ের বিষয়ে কি জানতে পারলেন, বিস্তারিত জানাবেন। শুরুতেই বলে রাখি, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিছুক্ষণ আগে আদালতে উপস্থিত হয়েছেন এবং শুনানি শুরু হবে। আমি আছি ঠিক এজলাসের সামনে। যুগ্ম জেলা জজ প্রথম আদালত, এই ট্রাইব্যুনালেই কিন্তু এই মামলাটি হয়েছিল, এই অভিযোগটি দাখিল করা হয়েছিল। সেটি কিন্তু দীর্ঘ শুনানির পর এই রায়ের জন্য আজকে তারিখ ছিল, তারিখটি পূর্ব নির্ধারিত তারিখ। একটু বলে রাখি যে 2020 সালের 1 ফেব্রুয়ারি যে নির্বাচন, ঢাকার 2 সিটি কর্পোরেশন, উত্তর এবং দক্ষিণ 2 সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির হয়ে নির্বাচনী ভোটের মাঠে ছিলেন ইশরাক হোসেন এবং সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম কারচুপির অভিযোগ তুলে এই ট্রাইব্যুনালেই তিনি মামলা করেছিলেন। এবং সেই মামলায় আপনি জানেন যে বিগত সরকারের যিনি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিল শেখ ফজলে নূর তাপস, সেই শেখ ফজলে নূর তাপস সহ 8 জন আসামির তালিকায় আছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা কেম, এছাড়া রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এবং সহ মোট 8 জন আসামি। এবং আজকে এই আদালতে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। আমরা অপেক্ষায় আছি। এরই মধ্যে প্রার্থীর পক্ষে এখানে একটু জানতে চাই যে আজকের এই শুনানির সবশেষ তথ্য আপনাদের কাছে কি, কখন নাগাদ শুরু হবে, কি তথ্য আছে আপনাদের কাছে? আর 10-15 মিনিট পরে জানা যাবে আর কি। 10-15 মিনিট পরে জানা যাবে। আপনারা কতটা আশাবাদী? না, আমরা তো পজিটিভ, সম্পূর্ণ আমরা পজিটিভ ইয়েতে আছি। শুনছিলেন শাওন, আসলে নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে ইশরাক হোসেনের সাথে এসেছেন এবং এরই মধ্যে ইশরাক হোসেন আদালতে শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সেই শুনানিতে তিনি অংশ নিয়েছেন। আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। রাব্বি, ধন্যবাদ আপনাকে। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে মনে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। মিরপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষে নগরবাসীর জন্য উপহার উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক। বলেন, নগরবাসী এখন ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারবেন। পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ, সেখানে প্রায় 1-2 লক্ষ লোকজন একসাথে নামাজ পড়তে পারবে। তো সেই আয়োজনটা আমরা এবার প্রথম এসেই করেছি আমরা, এবং শুধু নামাজ পড়ে আবার বাসায় চলে যাবে, তারপরে আবার একটু ঘুমাবে কষ্ট করে ঈদের দিন, সেটা না করে যেন সে একটা ফেস্টিভে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা এবার ঈদ আনন্দ মিছিল করছি, যেটা পুরাতন ঢাকায় একসময় সুলতানি মোগল আমলে ঈদ মিছিল ছিল। নির্বাচন জুনে না ডিসেম্বরে, এ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এরপরে রিজভী আহমেদ বলেন, স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করে আওয়ামী লীগ। দলটি সবসময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। বলেন, জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে মালিক সেজে বসেছিল শেখ হাসিনা। ব্যাংক বিমার মতো বড় প্রকল্পের আড়ালে শেখ হাসিনা ও তার অর্থ লুট করেছে। কথার সাথে কাজের মিল থাকতে হবে।
যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন, তারপরে রাজনৈতিক দলগুলো এর প্রতিক্রিয়া দেখানো বা রাজনৈতিক দলগুলো এর কথা বলবে। কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের উপাদান হতে পারে না, সেই শক্তি নির্বাচনে না আসলেই গণতন্ত্রের বিজয় হয়। রংপুরে এমনটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে নগরের মাহিগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগ সাজশে দেশে পরপর 3টি ডামি নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেন আক্তার হোসেন। গণপরিষদ নির্বাচনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে তার প্রতি অন্তর্বর্তীকালীন সরকার শ্রদ্ধাশীল থাকবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশের মানুষ তাদের জীবনের বিনিময়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক অঙ্গনে কোনোভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে না। ভোটার হতে ন্যূনতম বয়সসীমা 16 করার ক্ষেত্রে মূল বাধা দেশীয় ও আন্তর্জাতিক আইন। এই আইন সংশোধন হতে পারে, তবে এতে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা বিভিন্ন রাজনৈতিক দলের। দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রে বয়সসীমা কমানোর বিপক্ষে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা টানা 36 দিনের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের 16 বছরের অপশাসনের। এই অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল জেনজি বা জেনারেশন জেডের, যাদের বেশিরভাগই এখনও কিশোর, বয়সে 18 বছরের নিচে। বিষয়টি মাথায় রেখে জেনজিদের ভোটাধিকার নিশ্চিতে ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা 18 থেকে কমিয়ে 16 বছর করার প্রস্তাব দিয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপি। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর করারও দাবি জানিয়েছেন তারা। ন্যূনতম প্রার্থী এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এনসিপির আগে এক অনুষ্ঠানে ভোটারের সর্বনিম্ন বয়সসীমা 17 করার পক্ষে মত দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই। তবে ভোটার হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা 16 করতে হলে পড়তে হবে নানা আইনি বাধায়। কারণ আন্তর্জাতিক শিশু সনদে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। সংশোধনী আনতে হবে সংবিধানের 122 অনুচ্ছেদেরও, যেটা চান না অন্য অনেক রাজনৈতিক দলই। অনেকগুলো আইনগত পরিবর্তনের প্রশ্ন আছে, ভোটার তালিকা তৈরি করার প্রশ্ন আছে এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। কেবল সেই দিক থেকে নয়, আসলে 18 বছর আগে ভোটার হওয়ার এই যে জায়গাটি, সেটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে সেইটা নিয়েও অনেকে প্রশ্ন করেন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য মতে 236টি দেশের মধ্যে 10টি দেশে ভোট দিতে পারেন 16 বছর বয়সীরা, আর 6টি দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 17 বছর। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বয়স কমানো যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। সাইকোলজিক্যালি 16 বছরের একটা ছেলে বা মেয়ে cannot choose the right, cannot take the right decision. এত অল্প বয়সে আমার মনে হয় রাজনীতিতে পলিটিসাইজ করা ইয়ুথদেরকে, মানে এটা সঠিক সিদ্ধান্ত না। এনসিপির প্রস্তাবনা নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাস্তায় নামা, আন্দোলন করা বা আবেগকে জাগ্রত করার, বিবেককে জাগ্রত করা দুইটা আলাদা বিষয়। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 20 বছরের আগে ভোটের অধিকার দেওয়া উচিত নয়। মনে হয় যে 16 বছর 18 বছরের মধ্যে কোনো পার্থক্য আসলে এখন রাখা উচিত না। 16 বছর বয়সে অনেক কিছুই বুঝে, অনেক পরিপক্ক হয়, ঠিক আছে, ভালোই ম্যাচুরিটি গ্রো করে তাদের মধ্যে। বাট অনেকে আছে যে 18 বছর ক্রস করলে ওই ধরনের ম্যাচিউর হয়ে উঠতে পারে না।
তবে বৈশ্বিক প্রেক্ষাপটে এ বিতর্ক নতুন কিছু নয়। ভোটারের সর্বনিম্ন বয়স 16 বছর করার দাবি উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, গণহত্যার বিচার ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এর আগে গণ অভ্যুত্থানে চানখারপুলে গণহত্যার মামলার খসড়া রিপোর্ট প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। ঈদের পরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এছাড়া আশুলিয়ায় জুলাই আগস্টে গণহত্যা মামলার তদন্ত রিপোর্ট 28 এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় আসামি এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামত পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত পেশ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে 166টি প্রস্তাবনার মধ্যে 122টিতে একমত, 22টিতে ভিন্নমত, 22টিতে আংশিক দ্বিমত পোষণ করেছে দলটির নেতারা। এ সময় রাষ্ট্রের নাম পরিবর্তনে ভিন্নমত পোষণ করে দলটি। প্রার্থীদের বয়স কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সব রাজনৈতিক দল যে সব বিষয়ে একমত হবে তার ভিত্তিতে এগোনো উচিত। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এখানে মিডিয়েটর হিসেবে তারা ভূমিকা পালন করতে পারেন। বিশেষ কোনো তাদের এজেন্ডা থাকবার কোনো প্রশ্ন নেই এবং আমরা সে মনে করি কোনো দিকে তারা ঝুঁকে না পড়ে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ন্যূনতম যেখানে আমরা একমত হতে পারবো সেখানে যদি আমরা ভিত্তিটা যদি করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার, অনেকগুলো রূপান্তর আমরা কিন্তু করা সম্ভব। ঈদের কেনাকাটার অন্যতম অনুষঙ্গ গহনা। নতুন পোশাকের সাথে মিল রেখে গহনা কিনতে ক্রেতারা যাচ্ছেন জুয়েলারিতে। বাজার ঘুরে দেখা গেছে বরাবরের মতো এবারও স্বর্ণের গহনার তুলনায় ইমিটেশনের চাহিদা বেশি। বিক্রেতারা বলছেন এবছর ক্রেতাদের ঝোঁক কানের দুল, নেকলেস ও চুরির প্রতি। তবে রোজার শেষ দিকে জামাকাপড় কেনার পাট চুকিয়ে ক্রেতারা মনোযোগী হবেন গয়নার দিকে আসা বিক্রেতাদের। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই রোজার ঈদের আর বেশি দিন বাকি নেই। তাই নিজেকে এবং পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে ভিড় বাড়ছে মার্কেটগুলোতে। নারীরা পোশাক ও জুতার পাশাপাশি নিজেদের সাজাতে বেছে নেয় হরেক রকমের অলংকার। গহনা হিসেবেও কারো পছন্দ চুড়ি, কারো ব্রেসলেট, কারো বা আবার দুল। সব শপিংই শেষ, এখন শেষে মানে টুকটাক গহনা এটা সেটা নেওয়ার জন্যই আসা। হিজাবের জন্য ব্রুজ নিয়েছি, ব্রেসলেট নিয়েছি, রিং নিয়েছি। অর্নামেন্টস হিসেবে চেইন নেওয়া হয়েছে, কানের দুল নেওয়া হয়েছে আর ব্রেসলেট নেওয়া হয়েছে। আজকে আসলাম গহনা কেনার জন্য, এখনো কিনি নাই, জাস্ট আসছি। ব্রেসলেট আছে আর এমনি আপনি ইন্ডিয়ার ভিতরে আপনার ডায়মন্ড কার্ডের সেট চলতেছে এবং আপনার এই ধরনের আপনার লট টাইপের যে সেটগুলি আছে এগুলো আপনি খুবই ভালো চলতেছে। অন্যান্য বারের তুলনায় এবারে গহনার মার্কেটে চাহিদা বেশি চীনা পণ্যের। দুল, চুড়ি, হিজাব পিন থেকে শুরু করে রয়েছে হরেক রকমের বাহারি পণ্য। আর ডিজাইন বৈচিত্র্যের জন্যই ক্রেতাদের আগ্রহ বেশি। চুড়ি, আংটি আর নাকের ফুল, লকেট, কানের দুল এগুলো নেওয়া হয়েছে। আজকে আসছি ব্রেসলেট, ঘড়ি এগুলো দেখতে। এবার চাহিদা খুব কম, আপনার এবার চাইনিজ প্রোডাক্টগুলোর প্রতি বেশি কাস্টমার আকৃষ্ট। জুয়েলারি আইটেমটা কিন্তু লাস্ট দিকে চলে বেশি। সবাই শাড়ি কেনার পরে দেখা গেল ম্যাচ করে এগুলা কেনাকাটা করে। অন্যান্য বারের চেয়ে এবার গহনার দাম কিছুটা বেশি বলেও জানান ক্রেতারা। দাম আমার অন্যান্য বারের তুলনায় এবার সামান্য বেশি মনে হচ্ছে। দাম মোটামুটি একটু বেশি, বাট কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে। ঈদে পরিবারের পাশাপাশি নিজেদের সাজাতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার ভোরে ধানমন্ডিতে ডাকাতির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। ওই ডাকাতিতে র্যাব, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি এমনকি ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া সবাই ছিল ভুয়া। 25 জনের ডাকাত দলটি পুরো ভবন থেকে 36 লাখ টাকা স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো অভিযানের বিষয়ে 999-এ ফোন দিয়ে নিশ্চিত হতে বলেছে পুলিশ। মঙ্গলবার ভোর 4টা
র্যাবের পোশাক পরে এভাবেই ধানমন্ডির একটি বহুতল ভবনে প্রবেশ করে 20 থেকে 25 জনের একটি দল। ভেতরে প্রবেশ করে বিভিন্ন ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে ডাকাত দল। টাকা পেয়ে কেউ প্যান্টে ভরে, কেউ বা টি শার্টের ভেতর। শুধু তাই নয়, ভবনে প্রবেশ করে কর্মচারীদের উপর আঘাত করতে থাকে র্যাবের পোশাকধারী সদস্যরা। বাড়িটিতে প্রথমেই গেট টপকে ঢুকে সংঘবদ্ধ ডাকাতরা একে একে সব ফ্লোরে তল্লাশির নামে লুটে নেয় টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র। অভিযান পরিচালনা করতে আসা র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক কিংবা ছাত্র প্রতিনিধি সবাই ছিল ভুয়া। তাদের আচরণে সন্দেহ হওয়ায় 999-এ ফোন করে স্থানীয়রা। তাদের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। পালিয়ে যান অন্যরা। বুধবার রাতে এই চক্রের 25 জনের মাঝে ফরহাদ বিন মোশাররফ, ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ, সুমন ও ওয়াকিল মাহমুদ নামে 6 জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাব লিখা 2টি জ্যাকেট, 3টি ক্যাপ, 5টি মোবাইল ফোন ও নগদ 45,000 টাকা। পুলিশ জানায়, ধানমন্ডির ওই বাসায় অলংকার নিকেতন জুয়েলার্সের মালিকের ফ্ল্যাটে অনেক টাকা ও স্বর্ণ আছে। এমন তথ্য নিশ্চিত হয়েই অভিযানের নাটক করে সংঘবদ্ধ ডাকাত দল। ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবার মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমে। মোট 5টি ফ্ল্যাট থেকে ডাকাত দল লুটে নেয় 36 লক্ষ টাকা এবং 2.5 ভরি স্বর্ণ। ওনারা কিন্তু 999-এ ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা জনগণকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা, সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নিই। এমন ঘটনা ঠেকাতে যারা সাহায্য করেছে তাদের মাঝে 5 জনকে নগদ অর্থ পুরস্কার এবং অক্সিলারি পুলিশ ফোর্সে নিয়োগ প্রদান করা হয়েছে। 5,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে নাটকীয় কায়দায় এক শিক্ষার্থীকে হেফাজতে নিল নিরাপত্তা বাহিনী। অপরাধ, গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার অবস্থান। রুমেসা ওজতুর্ক নামের তুর্কি ওই শিক্ষার্থীকে প্রথমে তুলে নেওয়া হয়, পরে দেখানো হয় গ্রেপ্তার। একই সাথে টাফটস বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। এই ঘটনায় ছড়িয়েছে ক্ষোভ। অনেকেই ট্রাম্পের এই আচরণকে ফ্যাসিবাদী কার্যক্রম আখ্যা দিচ্ছেন। বন্ধুদের সাথে ইফতার করতে গেল মঙ্গলবার সামারভিলের বাসা থেকে বের হন রুমেসা ওজতুর্ক। হঠাৎই তাকে ঘিরে ধরেন কয়েকজন, প্রত্যেকে ছিলেন মুখোশ পরিহিত। সিসি ক্যামেরায় দেখা যায় একজন ওই শিক্ষার্থীর হিজাব খোলার চেষ্টা করেন। এক পর্যায়ে হাত পিঠের পেছনে নিয়ে পরানো হয় হ্যান্ডকাফ। আশপাশ থেকে আসেন আরও কয়েকজন। এরপর ওই শিক্ষার্থীকে তোলা হয় গাড়িতে। পরে জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন। আটক হওয়া রুমেসা ওজতুর্ক টাফটস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী। গাজায় চলমান ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাদা পোশাকে শিক্ষার্থীকে তুলে নেয়ার ঘটনাকে ফ্যাসিস্ট আচরণ আখ্যা দেওয়া হচ্ছে। দাবি রুমেসার দ্রুত মুক্তি। এরই মধ্যে পিটিশন দাখিল করা হয়েছে আদালতে। ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু শান্তির পক্ষে। এভাবে সরকারি বাহিনীর সদস্যরা কাউকে তুলে নিতে পারে না। সেই প্রতিবাদ জানাতেই আন্দোলনে এসেছি। ট্রাম্প যা করছেন তাতে আমরা উদ্বিগ্ন। দিনের পর দিন তিনি বাড়াবাড়ি করেই চলেছেন। ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ায় ট্রাম্পের মেয়াদে বোস্টন থেকেই প্রথমবার কোনো অভিবাসী শিক্ষার্থীকে গ্রেফতার করা হলো। বাতিল করা হয়েছে রুমেসার ভিসা। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠান অভিভাবকরা, কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সবাই উদ্বিগ্ন, কারণ যে কারোর সাথেই হতে পারে এই আচরণ। এর আগে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। তা নিয়েও যুক্তরাষ্ট্রে হয় তোলপাড়।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।